একা সংসারে প্রত্যেকদিন সকালে উঠে এ টু জেড সমস্ত কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে করি। কিভাবে করি জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার। তো আজকে ছেলেটার এক্সাম নেই, আগামীকাল এক্সাম। তো আগামীকাল জানো তো এসএসটি এক্সাম। তো 3টা সাবজেক্টে যেহেতু এক্সাম কভার করে উঠতে পারছি না, মেয়েটাকে নিয়ে ওকে সব পড়া আমি নিতে পারছি না। তো এখন তো মেয়েটা ঘুমাচ্ছে, একদম ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠে গেছি। তারপরে ছেলেটাকে কিছুক্ষণ পড়ালাম, কিছু পড়া মুখে নিলাম আর কিছুটা লেখালাম, বানান লেখালাম। তো এভাবে করতে করতে কিন্তু মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে দেখো। তো এখন তো আর পড়াতে পারবো না, তো ছেলেকে বললাম তুমি বাকি পড়াগুলি পড়ো, মা এদিকে কিছু কাজও করে নি আর মেয়েটাকেও টিফিন খাওয়াবো, আমরাও মুখ টুক ধোবো। তারপরে দেখো সংসারের কাজে ধরলাম। বিছানাটাকে এদিকে গুছিয়ে নিলাম, বাসি বিছানা থাকলে ভালো লাগে না। তারপরে সব কাজে ধরবো। আর এখানে দেখো বিছানাটা যখন গুছিয়েছে না, আমার লক্ষ্মী সোনা মেয়েটা বিছানায় উঠে ঘুমিয়ে রয়েছে। তো ওর সাথে একটুখানি খেলু করেছি। তারপরে দেখো সংসারের কাজে ধরলাম। রাতের বেলা ঘুমাতে ঘুমাতে জানো তো অনেকটা লেট হয়, ওকে পরিয়ে এরপরে ঘুমায়। তো গতকাল রাতে আমি আর বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি, সব কটা বাসনে জমেছিল। তো এখন তো অনেকগুলো যেহেতু বাসন জমে গেছে, বেসিনের মধ্যে ধুয়ে দিতে অসুবিধা হবে। তো সব কটা বাসন নিয়ে এখন বাইরে চলে আসলাম। রাতে যত দেরি করে ঘুমাই না কেন সকালবেলা কিন্তু ভোরেই উঠে গেছি, কারণ ভোরে তো উঠতে হবে। ভোরবেলার পড়াটা দেখবে মনে থাকে। আমরা যখন আগে পড়তাম, আমরা মা বাবারা কিন্তু সব সময় বলতো ভোরের পড়া নাকি মনে থাকে। তো আমরা সন্তানকে কিন্তু এটাই বলি, যেটা আমরা মা বাবার থেকে শিখে এসেছি সেটাই কিন্তু আমাদের সন্তানের উপরও আমরা বলি। তো আমার ছেলেকেও কিন্তু আমি সব সময় বলি বাবা সকালবেলা পড়ো, সকালবেলা পড়লে মনে থাকে সকালের পড়াটা। তো ও তো ছোট, একা পড়বে না। তো আমিও ঘুম থেকে উঠে যাই, ওকে উঠাই, এরপর ওর সাথে বসে থাকি। যতদিন পরীক্ষা চলবে ততদিন হয়তো এভাবেই চলবে। আর জানো তো এতটা পরিশ্রম হচ্ছে কি বলবো। এই যে রাতে দেরি করে ঘুমাই, সকালে ভোরে উঠি, এরপরে সারাদিনের কাজকর্ম, মানে কিছু করার নেই। 20 তারিখ অবধি কিন্তু এভাবেই চলতে থাকবে। 20 তারিখের পরে হয়তো একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারবো, ছেলেটার এক্সাম শেষ হবে। কাজগুলি সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে। তো একদিকে ভাতটা বসিয়ে দিলাম, আরেকদিকে আমি চা করে নিয়েছি। তো দেখো এদিকে চা টিফিন খেয়ে আবার ধরবো সংসারের কাজে। তো এখানে দেখো সিম বীজগুলি নামিয়ে নিচ্ছি। সিম বীজগুলো না এই বালতিটার মধ্যে রেখে উপরে রেখে দিয়েছি, কারণ না হলে আবার ইঁদুরে খেয়ে নেবে। তো আজকে কিছুটা সিম বীজ দোকানে দেব। ঘরে যদি সিম বীজগুলো রেখে দিই না, তাহলে পোকা ধরে যায়, কয়েকদিন পর পরে রোদে দিতে হয়। আর এখন যদি দোকানে দিয়ে দিই বিক্রি হয়ে যাবে। আর অনেকগুলো সিম বীজ হয়েছে জানো তো, প্রায় 5-6 কেজি হয়ে গেছে। আরও কিন্তু গাছ নামানোর বাকি আছে, আরও সিম গাছগুলো নামালে আরও কিন্তু অনেকগুলো বীজ হবে। ওরা ভাই বোন ঘরে আছে, তো আমি বাইরে দিয়ে কিন্তু দরজাটা লাগিয়ে দিয়েছি। তো ছেলেটাকে বললাম একটু দেখো বোনকে, মা সবজিগুলি কেটে নিই। তো বাইরে বসে বসে দেখো উস্তা আর ছোট আলু কেটে নিয়েছি, ভাজি করব। আর লাউটা কেটে নিচ্ছি। আজকে লাউ দিয়ে ডাল রান্না করব আর উস্তা আলু ভাজি করব। এতটা পরিমাণে গরম পড়ছে আর রৌদ্র উঠছে। তো সেদিন যে লাগিয়েছিলাম বীজগুলা, এখন একটু একটু অঙ্কুর দিয়েছে। তো এখন যদি জলটা না দিই না, তাহলে আবার হবে না। তো দেখো এখানে চাল ধোয়া জলটা কিন্তু প্রতিদিন আমি এনে গাছের গুঁড়িতে দিই। আর চাল ধোয়া জলটা দিলে জানো তো গাছের গুঁড়িতে খুব ভালো হয়, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গাছের গ্রোথ হয়। তো তোমরাও যারা বাড়িতে গাছগাছালি লাগাও, তারা কিন্তু অবশ্যই প্রতিদিন চাল ধোয়া জলটা গাছের গুঁড়িতে দিও।
ঘরের যতই কাজ করি না কেন বাইরের সবজি ক্ষেতের দিকেও কিন্তু আমি খেয়াল রাখি, কারণ বাবাইয়ের পাপাও বাড়িতে থাকে না। আর দেখবে সবজির বীজ লাগালে কিন্তু সব কিছু আমাদের খেয়াল রাখতে হয়, কারণ ওরাও তো বাচ্চা বলো, ওদের খেয়াল রেখে জল পানি দিলেই তো ওরা বড় হবে। তো যতই কাজ করি আমি কিন্তু সময়ে সময়ে সবজি ক্ষেতেও জলটা দিই। রান্না বসিয়ে চলে গেলাম খেতে ধনেপাতা আনবো। আর ধনেপাতার এখানে দেখো এতটা শুকনো হয়ে রয়েছে, একদমই জল নেই। তো আর কিছু করে নেই, এটা তো অনেক দূরে লাগানো হয়েছে, জল টেনে এনে বিকেলের দিকে দিতে হবে। এখন সকালবেলা তো টাইম পাবো না। তো ধনেপাতা আর 2-3টা লাল শাক উঠিয়ে নিলাম, মেয়েটার খিচুড়িতে দেব। আর ধনেপাতাগুলি জানো তো বীজ হয়ে যাচ্ছে, কেন জানি না, ছোট ছোট থাকতে কিন্তু বীজ হয়ে যাচ্ছে। তো পাতাগুলিকে এখন গ্লাসের মধ্যে জল দিয়ে এভাবে রেখে দিয়েছি। আজকে সকালে যেহেতু কোনো ভারী টিফিন খাইনি, একদম সিম্পল টিফিন করেছি, চা আর বিস্কিট। তো সকালে একটু ভাত খেয়ে নেব। এদিকে একটা টমেটো পোড়া দিয়েছি, ভর্তা বানাবো। ওই দিন যে ভর্তাটা বানিয়েছিলাম টমেটো পোড়া দিয়ে, এতটা টেস্টি হয়েছে কি বলবো। তো আজকে আবার বানাচ্ছি, সকাল সকাল গরম ভাতের সাথে ভর্তা খাবো। তারপরে দেখো এখানে পাটার মধ্যে বেটে কিন্তু আমি ভর্তাটা সবসময় বানাই, খুব টেস্টি হয়। তো এখানে ভাত বেড়ে নিলাম, উস্তা আলু ভাজি আর টমেটো পোড়া ভর্তা। তো এখানে মা ছেলে মিলে কিন্তু এক থালে খেয়ে নেব। আমাদের ঘরে কিন্তু মশলাটা বেশিরভাগ আস্তায় নিয়ে আসে, আমি পরে গুঁড়া করি। তো জিরেটা না ফুরিয়ে গেছে, একটু মাত্র আছে। তো এখন আস্তা জিরেটাকে আমি রোদ্রে দিয়েছি, যখন রোদে মোচমোচা হয়ে যাবে এরপর আমি গুঁড়ো করে নেব। তো এখানে দেখো এখন ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি। আর ছেলেটাকে বললাম রান্নাঘরে পড়াতে বসতে, আমি এই ঘরটা পরিষ্কার করে নিই। একটু বুদ্ধি করে করে কিন্তু সারাদিন সংসারের কাজগুলি করি। বাকি 2 রুম তো সকালে পরিষ্কার করে নিয়েছি। তো এই রুমটাতে তো ওরা আছিল ভাই বোন, তো আর পরিষ্কার করা হয়নি। তো এখন ছেলেটাকে রান্নাঘরে পড়াতে বসালাম আর আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। একা সংসারে জানো তো প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু A to Z সমস্ত কাজকর্ম সুন্দরভাবে এভাবে আমি গুছিয়ে করি। হ্যাঁ জানি অনেকটা পরিশ্রম হয়, পরিশ্রম হলেও তো কিছু করার নেই। এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ, এগুলো যদি না করি নিজের কাছেই ভালো লাগে না। আর এই কাজগুলো আমাকে প্রতিদিন করতে হবে, যে উঠোন ঝাড়ু, রান্না বাড়া, ঘর দুয়ার পরিষ্কার করা, এই কাজগুলো না করলে তো নাই হবে। এখন শুধু এক্সট্রা কাজ হচ্ছে ছেলেটার পরীক্ষা। তো ওর পরীক্ষা যেহেতু আমাকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, রাতের বেলা অনেকটা দেরি করে ঘুমাচ্ছি, আবার সকালে ভোর ভোর উঠে গেছি 4:30টার দিকে। তো একটু পরিশ্রম হচ্ছে। এই কয়েকটা দিন একটু পরিশ্রম বেশি হলেও কিন্তু বসে থাকতে পারবো না, পরিশ্রম করতে হবে, কারণ ছেলেটার এক্সাম। এখন যদি একটু পরিশ্রম না করি বসে থাকি তাহলে কিন্তু একদমই হবে না। একটু অলসতামি করলে কিন্তু ছেলেটার এক্সাম খারাপ হবে। তো সারা বছরের কিন্তু যে পরিশ্রমটা এটাই বিফলে যাবে। তো এটাই চিন্তা করে কিন্তু আমি এত কষ্ট করে কিন্তু একদম ভোরে ঘুম থেকে উঠে যাই। ছেলেটাকে রান্নাঘরে বসিয়ে বললাম ম্যাপটা ড্রয়িং করতে, আগামীকালকে SST এক্সাম, তো ম্যাপ আসবে, তারপরে ওকে স্নান করিয়ে দেব। তো এখানে দেখো এখন আমি ঘর বারান্দা ভালো করে মুছে নিয়েছি। আর জানো তো এই যে প্রতিদিন যদি ঘরটা না মুছি না একদম ভালো লাগে না, একটা ধুলো ধুলো পড়ে থাকে, কেন জানি না। এই একটা দিন এসেছে, সারাটা দিন বাতাস বইবে আর ঘর দুয়ারে দেখবে ধুলো ধুলো পড়ে থাকে। ঘরের কাজগুলি গুছিয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। ঠাকুরটা একবারে পুজো দিয়ে নিই, এরপরে বাকি কাজ করব। আর রান্নাঘরের কাজ কিন্তু সবটাই পড়ে আছে, পরে করব। ঘর দরজা যেহেতু মোছামাছি করেছি একটু ভিজে গিয়েছিলাম, তো একবারে স্নানটা সেরে ঠাকুর পুজো দিয়ে দিলাম। এখন বাকি রান্নাটা করব। সকালবেলা তো টমেটো ভর্তা আর উস্তা আলু ভাজি করেছি, আর ডালটা না এভাবে সিদ্ধ করে রেখেছিলাম লাউ দিয়ে, আর রান্না করা হয়নি। এখন সোমবার দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কেউ এখনও অবধি আমার ভিডিওটার সাথে আছো,
তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। আর আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। তো ভিডিওর প্রথমে বা ভিডিওর লাস্টে যেখানে তোমাদের কাছে ভালো লাগবে তখনই কিন্তু একটা লাইক করে দিও। লাউ দিয়ে ডাল রান্নাটা হয়ে গেছে। তো দেখো কতগুলা বাসন জমেছে। সকাল থেকে কিন্তু বাসন জমাচ্ছি, একটাও ধোয়া হয়নি। আর এখন আমার লক্ষ্মীসোনা মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। সারাদিনের কাজকর্মর মধ্যে তো রান্নাঘরটা মেন, কারণ রান্নাঘরে কিন্তু বেশিটা চুট পড়ে। তো রান্নাঘর যদি পরিষ্কারভাবে না রাখি তাহলে কিন্তু একদমই হবে না। তো যতই পরিশ্রম হোক, যতই দেরি হোক, এরপরে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করেই রাখি। আজকে কিন্তু একদম সিম্পল রান্না করেছি। তো বিকেলে একটা টিফিন বানানোর প্ল্যান আছে, দেখি বানাতে পারি কি না। তো দেখো এখানে চুলা চাটি মোছা হয়ে গেছে, এখন রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি। আজকে আর বসে মুছবো না, কারণ স্নানটাও তো করে নিয়েছি। তো আর বসে মুছলাম না, এভাবে স্ট্যান্ডা দিয়ে মুছে নিলাম। এমনি তো বেশি একটা নোংরা হয়নি, প্রথমে তো ঝাড় দিয়ে দিয়েছি। আর ঘর মোছার আগে যদি সবসময় আমরা ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিই তাহলে কিন্তু নোংরা থাকে না, খুব সহজে মুছে নিতে পারি। অনেক দিন আগে জানো তো এই সাবুগুলি এনেছিল ঠাকুরের জন্য। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, আরও রয়ে গেছে। তো এখন যেহেতু আর পুজো পালি দেওয়া হচ্ছে না, সাবুগুলি কিন্তু নষ্ট হবে। তাই ভাবলাম আজকে একটা কিছু বানিয়ে নেব সাবুগুলি দিয়ে। তো দুপুরবেলায় কিন্তু ভিজিয়ে রাখলাম ঠান্ডা জল দিয়ে, এখন একদম ভালোভাবে ভিজে গেছে। তো দুধ দিয়ে এখন একটু পায়েস রান্না করে নিচ্ছি। সাবুর পায়েসটা জানো তো দারুণ লেগেছে খেতে। তো এই প্রথম কিন্তু আমি বানালাম, আগে কোনো দিন বানাইনি, কিন্তু দারুণ লাগলো। তোমরা চাইলেও কিন্তু এভাবে বানাতে পারো। সাবুগুলিকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবে, যখন সাবুগুলি ভালোভাবে ভিজে যাবে এরপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে এটার মধ্যে দিয়ে দেবে। তারপরে একটু এলাচ দেবে আর দেবে তেজপাতা, আর লাস্টে জানো তো এই গুঁড়োটা দিবে, ভালো সেন্ট হয়। ঘি দিলেও ভালো হয়, তবে আমার ঘরে না ঘি ছিল না, তাই গুঁড়োটা দিলাম। চিনি দিয়েও কিন্তু রান্না করা যায়, তবে আমি রান্না করলাম বাতাসা দিয়ে, যেহেতু ঘরে ছিল। তো তোমরা চাইলে যেটা ইচ্ছে এটা দিয়ে বানাতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। এখন সন্ধ্যাবেলা টিফিন সাবুর পায়েস খেয়ে নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।